দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে ব্যবসায়ী আবু সাইদ হত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস.এম. আমির হামজা নামে এক ব্যক্তি মামলার আবেদন করেন। মামলার আবেদনের শুনানি শেষ, পরে আদেশ দেওয়া হবে। অধরা ইয়াসমিনের সহায়তায় আরও জানাচ্ছেন শাকিলা করিম। আবারও পাল্টালো পাশার দান। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হলো হত্যা মামলা। এতে আরও আসামি করা হয়েছে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনকে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এই মামলার আবেদন করা হয়। মামলার অভিযোগে বাদী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন দমন করতে বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে, পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নির্বিচারে পুলিশ মিছিলে গুলি চালায়। ফলে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 19 জুলাই বিকেল 4টার দিকে মোহাম্মদপুর থানাধীন বসিলায় 40 ফিট চৌরাস্তায় ব্যবসায়ী আবু সাইদ নিহত হন। এই হত্যার তো কোনো বিচার হওয়ার সুযোগ নাই, বিকজ কেউ এখানে বাদী হয়ে মামলা করছে না। তারপরে আমি বিবেকের তাড়নায় এই আবু সাইদকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই এবং আজকে আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনার, পুলিশের সাবেক আইজিপি, পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর, ডিসি দক্ষিণ, ডিসিডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। আমরা বিজ্ঞ আদালতে মামলা দাখিল করার পরে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং বক্তব্য শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে আদেশ পরে হবে, পর্যালোচনায় আদেশ হবে। গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি প্রথম মামলার আবেদন করা হয়েছে। শাকিলা করিম, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী ইকবাল অনিক। মামলার বিষয়ে বিস্তারিত জেনে নেব তার কাছ থেকে। অনিক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলার আবেদনে কি আছে জানাবেন। ফারিয়া, আপনি যেমনটি বলছিলেন যে কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রায় 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা এই মুহূর্তে আছি ঢাকার সিএমএম আদালতে। সেখানে কিন্তু আপনার এক ব্যবসায়ী আমির হামজা শাতিল নামের এক ব্যবসায়ী, তিনি বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন। সেটি কিন্তু ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী মামলা করেছেন। সেটির কিন্তু এখন আদেশের অপেক্ষায় আছি আমরা। হয়তো বা অল্প কিছুক্ষণের মধ্যে আদেশ দেওয়া হবে। কিন্তু এই মামলায় কিন্তু আরও যে আসামিরা রয়েছেন তারা হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক ডিএমপি কমিশনার সহ যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন পুলিশের, যারা এই কোটা সংস্কার বিরোধী আন্দোলনের সঙ্গে যারা হুকুম দিয়েছিলেন এই নির্বিচারে গুলি চালানোর, তাদের বিরুদ্ধেই কিন্তু এই মামলাটি দায়ের করেন এই ব্যবসায়ী। এই ব্যবসায়ীর সঙ্গে আমরা কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন যে এই 19 জুলাই রাস্তা পারাপার হওয়ার সময় কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের সময় আবু সাইদ নামের এক রিক্সা চালক, পঞ্চগড় বাড়ি, তিনি পুলিশ এই গুলিতে নিহত হন এবং সেক্ষেত্রে তার ফ্যামিলি এত নিরীহ যে তারা ঢাকায় এসে মামলা করতে পারছিলেন না। সেই কারণে কিন্তু তিনি এই বাদী হয়ে এই মামলাটি করেন এবং তিনি বলেন যে এই ফ্যামিলি যারা এই পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে এবং এই কোটা সংস্কার আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং তার সবারই যাতে সেই হত্যাকাণ্ডে যারা নির্দেশদাতা রয়েছেন সবাই যাতে আইনের আওতায় আসেন এবং এই মামলার প্রেক্ষিতে যাতে এই আসামিদের শাস্তি হয়, এমনটাই আদালতের সামনে অপেক্ষা করছি। যে কোনো সময় আদেশটি দেবেন যে চিফ ম্যাজিস্ট্রেট আছেন তিনি। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ অবস্থা। আপনাকে ধন্যবাদ। 15 আগস্ট কোনো কর্মসূচির নামে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। সকালে বিজিবি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
রাষ্ট্রীয় সব বাহিনীকে বিগত সরকার দানব বানিয়ে রেখেছিল জানিয়ে তিনি বলেন, বাহিনীগুলো আর কোনো সরকারের হুকুম পালন করবে না। যারা পুলিশকে দানব বানিয়েছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে মামলা হবে। অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে সরকারি নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এরই মধ্যে রাষ্ট্রপতির কাছে একটি তালিকা দেওয়া হয়েছে। বাকিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। পুলিশ কমিশন তৈরির ব্যাপারে আলোচনা হয়েছে। এটি হয়ে গেলে নিয়মের মধ্যে চলবে পুলিশ। পুলিশ খুবই অনুতপ্ত, এদেরকে দানব বানানো হয়েছে যারা। আমি আবার বলছি, উই উইল নট লিভ দেম। আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন, কারণ আমি তো এটা মালিক না। আমি সাইন করতে পারি, এটা 2টা ধাপ গিয়ে তারপর এটা হবে। আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জেনে যাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের পর সারা দেশে কাজে ফিরছেন পুলিশ সদস্যরা। সাভারে কর্মবিরতি প্রত্যাহার করে পুলিশ সদস্যরা কাজে ফেরা শুরু হয়েছে থানা ও ট্রাফিক বিভাগের কার্যক্রম। কর্মবিরতি ভেঙে টাঙ্গাইলের 13টি থানা ফাঁড়ি, ট্রাফিক সিগন্যাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। সপ্তাহব্যাপী কর্মবিরতি প্রত্যাহার করায় চুয়াডাঙ্গায় জেলার 5টি থানা ও ট্রাফিক বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। এতে স্বাভাবিক হতে শুরু করেছে সড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি। ঝালকাঠিতে কর্মবিরতি প্রত্যাহারের পর মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা। পুলিশ সদস্যরা মাঠে ফেরায় মেহেরপুর জেলার 3টি থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও পুলিশ সদস্যদের মনোবল ও জনগণের আস্থা ফেরাতে বিভিন্ন স্থানে মতবিনিময় সভা করছেন তারা। দেশের জাতীয় জরুরি সেবা 999 পূর্ণ মাত্রায় চালু হয়েছে। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে তথ্য নিশ্চিত করা হয়। বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর এটি। যে কোনো দুর্ঘটনার মুখোমুখি হলে জরুরি সেবা পেতে দিনরাত 24 ঘন্টা এই কল সেন্টার চালু থাকে। এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পুলিশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। 999-এ ফোন করে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা সংক্রান্ত তথ্য পাওয়া যায়। এদেশে সবার অধিকার সমান। অধিকার আদায়ে বিভক্ত না হয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে এই আহ্বান জানান তিনি। সংখ্যালঘু নেতাদের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। সনাতন ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানের বিষয়েও সমালোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়। সব সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসীদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সমর্থন দিয়ে সংযুক্ত আরব আমিরাতের 57 বাংলাদেশি শ্রমিককে মুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে আরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। সংখ্যালঘুদের দেওয়া 8 দফা দাবি যৌক্তিক মনে করে তিনি বলেন, দেশের সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে ভারতীয় গণমাধ্যম। এখন আমাদের দেশ গঠন করতে হবে, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। এই জন্য সবার নিজের জায়গা থেকে যতটুকু প্রয়োজন এবং যতটুকু সামর্থ্য রয়েছে আমরা যেন লিগ্যাল ওয়েতে আমাদের যে রেমিটেন্সটি সেটি দেশে পাঠাই, কারণ এই মুহূর্তে দেশের এই জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন। এবং আমরা এটি কথা দিচ্ছি আমাদের আরব আমিরাতে যে ভাইদেরকে আমাদের সাথে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে, এমনকি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে, তাদের জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। তাদের এই তথ্যগুলোকে একদম বিকৃত করে উপস্থাপন করেছে।
অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার রায়ে দায়িত্ব পেয়েছেন, তাই তাদের সাধারণ মানুষের দাবি ও ভাষা বুঝে কাজ করতে হবে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলন সংগ্রামে আহত চিকিৎসাধীন নেতৃবৃন্দকে দেখতে গিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বলেন, দেশের ক্রান্তিকালে ছাত্র জনতার ম্যান্ডেট নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। সুতরাং এই সরকার জনগণের মৌলিক অধিকারের পাশাপাশি গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করবে বলেও আশা করেন তিনি। 15 আগস্টকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্র করতে চাইলে তা জাগ্রত জনতার সামনে টিকবে না বলেও জানান বিএনপির এই নেতা। তাদের ম্যান্ডেট কিন্তু ছাত্র জনতা, তারা কিন্তু ভোটে আসেনি। কাজেই তারা যে ম্যান্ডেট পেয়েছে, এটা এমন একটি পরিস্থিতিতে হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন, এবং সেই পরিস্থিতিতে তারা দায়িত্ব নিয়েছে। আমরা আশা করি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। তরুণ প্রজন্মের বিজয় নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে, এটি মোকাবেলায় মাঠে থাকবে জামাত শিবির, এমনটি জানিয়েছেন জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। সকালে ঢাকা মেডিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীনদের আর্থিক সহায়তা প্রদান শেষে এসব কথা বলেন। জামাত নেতারা বলেন, সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছে তাদের পাশে সবসময় থাকবে সংগঠনটি। সমাজকে ঐক্যবদ্ধভাবে রাজধানীর রাজপথে থেকেই, গোটা বাংলাদেশের রাজপথে থেকেই ছাত্র জনতার বিজয়কে সুনিশ্চিত দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। প্রাথমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার জারি করা এক আদেশে এই নির্দেশ দেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাস। আদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার সমূহে পুরোদমে শ্রেণী কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক করতে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এদিকে শেখ হাসিনাকে অপসারণে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছে ওয়াশিংটন। বিস্তারিত ইমরান হোসেনের রিপোর্টে। 5ই আগস্ট গণবিদ্রোহের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। সংকট মোকাবেলায় 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। আজ এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী সপ্তাহগুলোতে নারী, যুবক ও জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরকে বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারি। এর আগে গেল রোববার দ্য প্রিন্ট সহ ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম শেখ হাসিনার বরাতে জানায় সেন্ট মার্টিন দ্বীপ দিতে রাজি না হওয়ায় ক্ষমতাচ্যুত করা হয়েছে তাকে, আর এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার হাসিনার এই অভিযোগের বিষয়ে ওয়াশিংটনের প্রতিক্রিয়া জানতে চাই সাংবাদিকেরা। এর জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জে পিয়েরে বলেন, বাংলাদেশের মানুষ নিজেদের জন্য এই পছন্দ বেছে নিয়েছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ দেশের মানুষই নির্ধারণ করবেন, এটাই আমাদের অবস্থান। তাই এমন কোনো অভিযোগ করা হলে আমি এখনো যা বলেছি সবসময় তা বলবো, এটা একদমই সত্য নয়। ইমরান হোসেন, RTV। অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা ফারুকী আজম শপথ নিয়েছেন। বেলা 11টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। অন্তর্বর্তী সরকারের 17 উপদেষ্টার মধ্যে উপদেষ্টা ফারুকী আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি। গেল 8 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জন শপথ নিয়েছিলেন। 11 আগস্ট আরও 2 উপদেষ্টা শপথ নেন। ছাত্র জনতার গণ আন্দোলনে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে নৈরাজ্য পরিস্থিতির মধ্যে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।
আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন শপথ নিয়েছেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া 4 বিচারপতি। সকাল 10:30টায় জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুয়া। সোমবার হাইকোর্ট বিভাগের 4 বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তারা হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি SM এমদাদুল হক। দীর্ঘদিন পর সারা দেশে চালু হলো লোকাল, মেইল ও কমিউটার রেল চলাচল। তবে এখনও বন্ধ আছে সব আন্তনগর রেল, যা চালু হবে বৃহস্পতিবার থেকে। এখনও সিদ্ধান্ত হয়নি বাংলাদেশ ভারত রেল চলাচলের বিষয়ে। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, মঙ্গল ও বুধবার 26 জোড়া ট্রেন চলাচল করবে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। কোটা সংস্কার আন্দোলন ও শেখ হাসিনা সরকারের পতন ঘিরে সহিংসতার কারণে বেশ কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর আবারও যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে প্রতিটি ট্রেনেই যাত্রীর সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে। মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল সোমবার থেকেই। মঙ্গলবার শুরু হয়েছে লোকাল, কমিউটার, মেল ট্রেন চলাচল। বৃহস্পতিবার থেকে সব ধরনের আন্তনগর ট্রেনও যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীরা বলছেন, ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাতায়াত জীবনে। ট্রেন চলাচল করতে অনেক সুবিধা, ট্রেন অনেকদিন পর চলেছে, অনেক ভালো লাগতেছে শুনে না, সেই জন্য আইসি এখন ট্রেনে যাওয়ার জন্য। বাসে তো জামজট থাকে, অনেক সময় লাগে, আমাদের অফিস করার জন্য ট্রেনই সবচেয়ে ভালো। এয়ারপোর্ট পর্যন্ত যেতে হচ্ছে, জয়দেবপুর যেতে পারছি না, জয়দেবপুরের রেল স্টেশন বন্ধ। আমরা যাচ্ছি যে অতি দ্রুত যেন এই জিনিসটা সলভ করা হয়। তো লাগতেছে এই ট্রেনের জন্যই অনেক দিন ধরে ওয়েট করা আর কি। কমলাপুর স্টেশনে দায়িত্বরত ট্রেনের চালক ও কাউন্টার স্টাফরা বলছেন, ট্রেন চলাচলে কোনো বিঘ্ন না ঘটলেও যাত্রী চাপ কম রয়েছে। আজকে যাত্রী আগের তুলনায় একটু কম। ভয় তো থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু আল্লাহর রহমতে এখন আর কোনো ভয় পাচ্ছি না। মঙ্গলবার সকাল থেকে 26 জোড়া ট্রেন চলাচল করছে জানিয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, আন্তনগর রেল চলাচলের সিদ্ধান্ত হলেও ভারত বাংলাদেশ রেল চলাচলের সিদ্ধান্ত এখনো হয়নি। আজকে থেকে আমাদের সকল লোকাল, মেল, কমিউটার ট্রেনগুলো চলাচল শুরু করছে। আর ইতিমধ্যে আমাদের অনেকগুলো ট্রেন লোকাল, মেল, কমিউটার ট্রেনগুলো ছেড়ে গিয়েছে এবং ইতিমধ্যে আমাদের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে। এর আগে কোটা সংস্কার আন্দোলন সংঘাতে রূপ নিলে গত 18 জুলাই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। নানা ভয় ও শঙ্কা কাটিয়ে আবারও শুরু হলো ট্রেন চলাচল। তবে যাত্রীরা বলছেন, ট্রেনের যে কালোবাজারি এবং অব্যবস্থাপনা ছিল সেটা কাটিয়ে উঠিয়ে আবারও নতুন করে গড়ে উঠবে এই ট্রেন ব্যবস্থাপনা। বিপুল দেব রায়, RTV, ঢাকা। দীর্ঘ বিরতির পর সারা দেশে স্বল্প দূরত্বে শুরু হয়েছে ট্রেন চলাচল। কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই ঢাকা থেকে ময়মনসিংহ, জামালপুর ও মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় বেশ কয়েকটি মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। ময়মনসিংহ থেকেও বিভিন্ন স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গেছে একাধিক ট্রেন। রাজশাহীতে থেকে সকালে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে লোকাল ও খুলনার উদ্দেশ্যে মেইল ট্রেন ছেড়ে যায়। এছাড়া দিনাজপুরের বিভিন্ন রুটে সকাল থেকে চলাচল শুরু করেছে 2টি কমিউটার ট্রেন। এতে যাত্রীদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি। গতকাল থেকে মালবাহী ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। এই বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, দীর্ঘদিন পর ট্রেন চালু হওয়ায় যাত্রীদের চাপ কেমন দেখছেন? ফারিয়া, দীর্ঘদিন পর অর্থাৎ ছাত্র জনতার যে আন্দোলন রয়েছে সে আন্দোলনকে ঘিরে 23 দিন বন্ধ থাকার পর কিন্তু গতকাল থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে গতকাল মালবাহী ট্রেন চললেও কিন্তু আজ থেকে কিন্তু যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। সারা দেশের মতো ময়মনসিংহেও কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসছে বিভিন্ন ট্রেন। তবে লোকাল, মেইল এবং কমিউটার ট্রেন আপাতত চলছে। 15 তারিখ থেকে আন্তনগর ট্রেন চলবে বলে জানিয়েছেন এখানের সুপারিনটেন্ডেন্ট। এবং ঢাকা থেকে কিন্তু সকাল থেকেই এখানে জামালপুরগামী বলাকা এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস এবং মোহনগঞ্জগামী কিন্তু কমিউটার ট্রেনগুলো সেরে এসেছে। তবে এই ট্রেনগুলোতে কিন্তু যাত্রীর সংখ্যা খুবই কম ছিল এবং সাধারণ যাত্রীরা বলছেন, এখানে তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে আসলে প্রচার না থাকায় কিন্তু যাত্রী কম হয়েছে, তারপরেও কিন্তু তারা
অনেক খুশি এবং স্বস্তি ভোগ করছেন। তারা বলছেন যে আসলে ট্রেন চলাচল স্বাভাবিক হলে তাদের অনেক দূরের গন্তব্যে টাকা খরচ কম হয় এবং তাদের জন্য সুবিধা হয়। এর জন্যই তারা ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছেন। এখানে ময়মনসিংহে দেখতে পাচ্ছেন এখানে অনেক যাত্রী কিন্তু অপেক্ষা করছেন ট্রেনের জন্য এবং কোনো রকম শিডিউল বিপর্যয় ছাড়াই কিন্তু এই ট্রেনগুলো ময়মনসিংহে আসছে এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আজ কিন্তু শুধু বলাকা কমিউটার এক্সপ্রেস ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। পারিয়া, এই ছিল ময়মনসিংহ থেকে ট্রেন চলাচল স্বাভাবিকের সর্বশেষ। বর্ষক, আপনাকে ধন্যবাদ। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার অভ্যন্তরে 1000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেন। ট্যাঙ্ক সহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশের এক সপ্তাহের মাথায় এই নিয়ন্ত্রণ নিল ইউক্রেন সেনারা। কিয়েভের এই আক্রমণকে উস্কানি হিসেবে বর্ণনা করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে রাশিয়ার ভূখণ্ড থেকে শত্রুকে লাথি মেরে তাড়িয়ে দিতে রুশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে গভীর এবং সবচেয়ে উল্লেখযোগ্য অনুপ্রবেশ। এই ঘটনার জেরে এখন পর্যন্ত 1,21,000 লোককে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিয়েছে মস্কো। দ্বিতীয় মেয়াদে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসার কারণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার অজনপ্রিয়তা প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলতে পারে প্রতিনিধি পরিষদ ও সিনেটের জ্যেষ্ঠ ডেমোক্র্যাটদের এমন আশঙ্কার কারণে দেশের প্রতি দায়বদ্ধতা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। জুলাইয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর এই প্রথম এই নিয়ে সিবিএস নিউজের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বললেন বাইডেন। সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার নির্বাচিত হলে আমেরিকার নিরাপত্তা প্রকৃত অর্থেই হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন বাইডেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইলন মাস্ককে দেয়া ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার বাধাগ্রস্ত হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। একে ভয়াবহ সাইবার আক্রমণ হিসেবে মন্তব্য করেছেন মাস্ক। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বিমান ও স্থল হামলায় নিহতের সংখ্যা প্রায় 40,000-এ পৌঁছেছে। ইসরায়েলে চলমান বর্বর আক্রমণে গেল 24 ঘন্টায় আরও 142 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। একই সঙ্গে আহত হয়েছে 92,000-এরও বেশি মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলের আক্রমণে প্রায় 10,000 মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে, যাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। রাস্তায় আটকে পড়া এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। আর প্রায় 20 লাখ মানুষ ইতোমধ্যেই তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এছাড়া ইসরায়েলের এই আক্রমণে গাজার অবকাঠামোর 60% ধ্বংস হয়ে গেছে, যার ফলে খাদ্য, পানি এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। এবার খেলার খবর। দুর্নীতিমুক্ত ও যোগ্যদের সমন্বয়ে একটি কার্যকরী ক্রিকেট বোর্ড গঠনের দাবিতে বিসিবির সামনে মানববন্ধন করেছে ক্রীড়া সংগঠকরা। জাতীয় ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে এতে নেতৃত্ব দেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও সংগঠক আমিনুল হক। এই সময় দলমত নির্বিশেষে যোগ্যদের নিয়ে নতুন ক্রীড়াঙ্গন তৈরির আহ্বান জানান তিনি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা ফেরানোর দাবিতে বিসিবির সামনে এই জটলা। আগত সাবেক কর্মকর্তা ও সংগঠকদের দাবি নির্দলীয় ও যোগ্যদের নিয়ে ক্রিকেট বোর্ড গঠন। অনেকেই বর্তমান বোর্ডের উচ্চপদস্থ কর্তাদের ছবি নিয়ে তাদের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। এ সময় বিভিন্ন ক্লাবের পোর খাওয়া ও সংগঠকরা বোর্ডের বিভিন্ন অসঙ্গতি ও দুর্নীতির কথা তুলে ধরেন। প্রশাসনের মাধ্যমে 18 কোটি মানুষের যে চেতনার ক্রিকেট, সেটাকে পিছিয়ে নিয়েছেন, দুঃসাৎ করেছেন। তাদের পদত্যাগের আমরা দাবি করেছি। তারা যে গত 15 বছরে যে সমস্ত দুর্নীতি করেছে,
এবং স্বজনপ্রীতি করেছে, বিভিন্ন অনিয়ম করেছে, সেটার বিরুদ্ধে আমরা আজকে রুখে দাঁড়াতে চাই। মানববন্ধন শেষে সাবেক ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিসিবিতে ঢুকে তাদের দাবি পেশ করেন, কিন্তু সে সময় ছিলেন না বোর্ডের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা। আমি ভিতরে আমাদের এখানে ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল তেমন কোনো কর্মকর্তা আমরা পাইনি, বাট এখানে যে ম্যানেজার রয়েছেন একজন রাসেল সাহেব, এবং এখানে গ্রাউন্ডস কমিটির একজন ব্যক্তি রয়েছিলেন, এবং আমাদের যে আর্মির যিনি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন টোটাল উত্তরের এখানে, তিনি ছিলেন। তাদের কাছে আমাদের যে দাবিগুলি আমরা সেখানে রেখে আসছি যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতিবিলম্বে পদত্যাগ করে, স্বেচ্ছায় পদত্যাগ করে, যেহেতু আইসিসির কিছু রুলস রয়েছে এবং সেটা আমরা দ্রুত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফরম্যাট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি। বিসিবির নেয়া নানান উন্নয়ন প্রকল্পের কাজ আপাতত বন্ধ রাখার দাবিও জানান তারা। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।